গালে একটা বড় চড় মেরেছে, আমি তো বলবো জুতো মেরেছে। পিসি ভাইপো পুলিশকে একটা বড় জুতো মেরেছে হাইকোর্ট। একজন নিরপরাধ লোককে তুমি ফাঁসানোর জন্য নেমে পড়ে যাবে, অপরাধটা কি সেটা তো বলতে হবে। ভয়েস স্যাম্পল দিতে আপত্তি ছিল কি ছিল না সেটা তো পরের প্রশ্ন। প্রতাপচন্দ্রদের অপরাধটা কি সেটা তো বলতে হবে। এই ভদ্রমহিলা এক ছেড়ে কথা বলবে না, তাইতে তার স্বামীকে তুমি জেলে দাও আর না দাও, তোমাদের ছেড়ে এনে কথা বলবেন না। বিচারপতি অমৃতা সিনহা এই মুহূর্তের সব থেকে আলোচিত এবং উল্লেখযোগ্য একটি নাম। বিশেষ করে প্রাক্তন বিচারপতি জাস্টিস গাঙ্গুলির পর থেকেই আলোচনার শিরোনাম দখল করে আছেন এই মানুষটি। ইতিমধ্যেই বাংলার মানুষ জাস্টিস সিনহাকে বাংলার বাঘিনী বলে আখ্যা দিয়েছেন। জাস্টিস সিনহা তার এজলাস থেকে একের পর এক যে সমস্ত দৃষ্টান্তমূলক রায় দিয়ে চলেছেন তা এক কথায় অনস্বীকার্য এবং তাৎপর্যপূর্ণ। তার এই রায়গুলোর জেরে তিনি বাংলার মানুষের মনে খুব সহজে জায়গা করে নিয়েছেন। বাংলার মানুষ এই মাননীয় ধর্মাবতারের বিচার প্রক্রিয়া দেখে বলছেন, বাংলা থেকে দুর্নীতি দূর করতে, বাংলা থেকে দুর্নীতি ধুয়ে মুছে সাফ করতে বিচারপতি অমৃতা সিনহার বিকল্প হবে না। আপনাদের মনে করিয়ে দিই, বাংলায় পঞ্চায়েত ভোটের সময় যে সমস্ত কারচুপি এবং দুর্নীতি হয়েছিল, সেই সঙ্গে আনুষঙ্গিক আরও যা যা বেনিয়ম ঘটেছিল, সেই সমস্ত পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা যে সমস্ত পদক্ষেপ নিয়েছিলেন এবং চোখে চোখ রেখে যে সমস্ত রায় দিয়েছিলেন তা এক কথায় অনস্বীকার্য এবং তাৎপর্যপূর্ণ। তবে এই বিচারপতি অমৃতা সিনহার পেশাদারী জীবন সম্পর্কে তো আমরা অনেকেই জানি, তবে আজকের প্রতিবেদনে আপনাদের বিচারপতি অমৃতা সিনহার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু অজানা তথ্য আমরা জানাবো। তবে তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই শিবম দাসের ইউটিউব চ্যানেলে, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়া। বিচারপতি অমৃতা সিনহা, অনেকেই এই মানুষটির নাম শুনে মনে করেন তিনি হয়তো বাঙালি নন, বাংলার বাইরেই হয়তো তার জন্ম, কিন্তু না, এই ধারণা সম্পূর্ণ ভুল। এই মানুষটি আদ্যপান্ত একজন বাঙালি, বাংলাতেই তার জন্ম, বাংলাতেই তার বেড়ে ওঠা। তার শিক্ষা জীবন শুরু হয়েছে কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলের হাত ধরে। সেখান থেকেই তিনি তার প্রাথমিক শিক্ষা শেষ করেন। এরপর শুরু করেন উচ্চশিক্ষা, আর উচ্চশিক্ষার জন্য তিনি বেছে নেন আইন। ছোট থেকেই অমৃতা সিনহার আইনের পড়াশোনার প্রতি একটা বিশেষ ঝোঁক ছিল। তিনি চাইতেন বড় হয়ে আইনজীবী হবেন, আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে তিনি বড় হয়ে বেছে নেন আইনের পড়াশুনো। এরপর তিনি ভর্তি হন ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে। সেখান থেকেই তিনি সম্মানের সঙ্গে আইনের পড়াশুনো সম্পন্ন করেন। শিক্ষাক্ষেত্রের প্রতিটি ধাপে মেধার ছাপ রেখেছেন। এরপর শুরু হয় কর্মজীবন। 2018 সাল নাগাদ কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন অমৃতা দেবী। কেটে যায় টানা 2 বছর। এরপর 2020 সালে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে যাবতীয় দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। তবে বিচারপতি অমৃতা সিনহার জনপ্রিয়তা আরও বেশি বাড়িয়ে দিয়েছে তার লাইভ স্ট্রিমিংগুলো। আপনারা জানেন বর্তমানে বিচারপতিরা তাদের এজলাসের ভেতর কি হচ্ছে না হচ্ছে সেগুলো লাইভ স্ট্রিমিং করে দেখাতে পারেন। কোন মামলার কি রায় কিভাবে দিচ্ছেন সেগুলো লাইভ স্ট্রিমিং করে দেখানোর সুযোগ সুবিধা রয়েছে। তবে সেটা বিচারপতিদের মতামত সাপেক্ষে, যারা চাইবেন তারা দেখাতে পারবেন। এরই মধ্যে কিন্তু বিচারপতি অমৃতা সিনহাও রয়েছেন। তিনি বিশেষ বিশেষ মামলাগুলোকে লাইভ স্ট্রিমিং করে দেখান, জনসাধারণ সেগুলো দেখতেও পারেন, আর এর মধ্যে দিয়ে কিন্তু তিনি আলোচনার শীর্ষে উঠে আসেন। অনেকেই জানতে চাই বিচারপতি অমৃতা সিনহা কিভাবে আচমকা আলোচনার বৃত্তে উঠে এলেন। ঘটনার সূত্রপাত 2021 সালে। সেই বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি মামলা চলছিল। মামলাটির বিষয়বস্তু কী ছিল? মামলাটির বিষয়বস্তু ছিল 2020 সালে বাংলায় যে আমফান ঝড় হয়েছিল, আর সেই ঝড়ের কারণে যে সমস্ত ক্ষয়ক্ষতি সম্পন্ন হয়েছিল, সেই সমস্ত ক্ষয়ক্ষতির জন্য ত্রাণ তহবিলের দরকার। আর সেই ত্রাণ তহবিলের কারণে রাজ্যের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের কাছ থেকে বেশ কিছু টাকা কেটে নেওয়া হবে। আর এরই পরিপ্রেক্ষিতে জাস্টিস সিনহা রায় দিয়েছিলেন এবং তিনি যুক্তি দিয়েছিলেন, কোনো প্রতিষ্ঠানের কর্মচারীদের অনুমতি ছাড়া তাদের বেতন থেকে কোনো প্রকার টাকা কাটছাঁট করা যাবে না, তা একেবারেই আইন বহির্ভূত। আর এভাবে টাকা নেওয়াটা ত্রাণ বা তহবিলের একেবারে বিপরীতে কাজ করে। আর এই রায়টি দিয়ে জাস্টিস সিনহা আলোচনার মধ্যমণি হয়ে ওঠেন। তবে এছাড়াও জাস্টিস সিনহার আলোচনার মধ্যমণি হয়ে ওঠার আরও একটি উল্লেখযোগ্য কারণ রয়েছে, আর সেটি হলো I am getting inputs
that the officers of the ED have become a bit lax. So let your officers remain careful. The court is also getting inputs. And apart from what you are submitting in court, I get to I bow down, my lord. get reports from elsewhere I bow down, my lord. and all genuine sources. 2023 সালে চাকরি দুর্নীতি সংক্রান্ত যে সমস্ত মামলার রায় অভিজিৎ গাঙ্গুলি দিচ্ছিলেন এবং তার কাছে যে সমস্ত চাকরি দুর্নীতির মামলা ছিল তার বেশ কিছু মামলা, বিশেষ করে দুটি আলোচিত মামলা চলে আসে জাস্টিস সিনহার কাছে। সেই সমস্ত মামলার রায় দিয়েও যথেষ্ট শোরগোল ফেলে দেন। বিচারপতি অমৃতা সিনহাকে নিয়ে আলোচনার মাত্রা আরও বেড়ে যায় যখন তিনি রাজ্যের এক প্রভাবশালীকে নিয়ে কঠোর কঠোর কিছু নির্দেশ দেন। তিনি রাজ্যের এক প্রভাবশালী সম্পর্কে বলেন যে সেই প্রভাবশালী এবং তার পরিবারের সমস্ত সম্পত্তির খতিয়ান কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে। আর এরপর থেকেই তাকে এবং তার পরিবারকে যথেষ্ট হেনস্থার মুখোমুখি হতে হয়, বিশেষ করে তার স্বামীকে। এই যে তদন্তর নামে হ্যারাসমেন্ট করা হচ্ছে একটা একদম স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে, সেটা সকলেই বুঝতে পারছেন। খুব স্বাভাবিক, যা হওয়া উচিত ছিল এই তদন্ত নিয়ে সেটাই হয়েছে। তার সঙ্গে বিচারপতির স্বামীর ভয়েস স্যাম্পলিং এর কি সম্পর্ক? এটা করা হচ্ছে এই কারণেই, খুব স্পষ্টভাবে বললে, যে যেহেতু এই মামলাটি, বিশেষ করে এই যে প্রাইমারির মামলাটি মহামান্য বিচারপতি অমৃতা সিনহার আদালতে বিচার চলছে, চাপ তৈরি করার জন্য এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু এই চাপে কিছু যায় আসে না, কহি পে নিগাহ হে কহি পর নিশানা। আসলে বিচারপতির স্বামীর উপরে চাপ তৈরি করে বিচারপতির উপর চাপ তৈরি করতে। রাজ্য সরকারের তরফে দুর্গাপুজোয় ক্লাবগুলোকে যে সমস্ত অনুদান দেওয়া হয়, সেই সমস্ত অনুদানের বিষয়েও মুখ খুলতে দেখা যায় অমৃতা সিনহাকে। তিনি বলেন রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড থমকে আছে, রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হচ্ছে না শুধুমাত্র তহবিলের কারণে। এই সমস্ত তহবিল বন্ধ করা উচিত। রাজ্যের উন্নতি এবং অগ্রসরের পথে এই সমস্ত তহবিল বাধাও হয়ে দাঁড়াচ্ছে। অমৃতা সিনহার মুখে এই সমস্ত মন্তব্য এবং এই সমস্ত বিস্ফোরক রায় তাকে আলোচনায় আসতে তো সাহায্য করেছে, সেই সঙ্গে সাধারণ মানুষের মনেও তাকে একটা আলাদা জায়গা তৈরি করতে আরও বেশি অগ্রসর করেছে। সাম্প্রতিক সময়েও বেশ জোরালো রায় দিতে দেখা গিয়েছে। চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তীর চরকাণ্ডে অমৃতা সিনহার বেঞ্চ থেকে রায় বেরিয়েছে, যেখানে তিনি সোহমের চরকাণ্ডকে অত্যন্ত নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে আরও বলেছেন, The petitioners are apprehensive that the complaint may not be investigated in a proper manner. A prayer has been made for investigating the matter by a superior officer of the CID department. Paragraph. Learned advocate representing the state respondents relies upon the instruction forwarded by the inspector in charge, Newtown Police Station, holding additional charge of Technocity Police Station, signed on 14th of June 2024. এক্ষেত্রেও দেখা যাচ্ছে অমৃতা সিনহার রায়ে বেশ বিপাকে পড়েছেন চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী। মাননীয় ধর্মাবতার অমৃতা সিনহার আয় উপার্জন নিয়েও বহু মানুষের মধ্যে বিস্তর কৌতূহল রয়েছে। তথ্যসূত্রে জানা যায় বিচারপতি অমৃতা সিনহার বাৎসরিক আয় 70 থেকে 80 লক্ষ টাকা। তিনি শুধুমাত্র বিচার কার্যের সঙ্গে যুক্ত রয়েছেন, এর বাইরে অন্য কোনো কাজের সঙ্গে তিনি যুক্ত নন। 2031 সাল পর্যন্ত তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে যুক্ত থাকবেন। তার এই দীর্ঘ কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি সততা, ন্যায় বিচার এবং আইনের শাসনের প্রতি দৃঢ় নিষ্ঠা রেখেছেন। এই মানুষটি নিঃসন্দেহেই আমাদের বাঙালি জীবনে সাহসিকতার এক অনন্য প্রতীক। অন্ধকারের মধ্যেও তিনি আজও আমাদের আলোর দিশা দেখিয়ে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, বিচারপতি অমৃতা সিনহা সম্পর্কে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। সেই সঙ্গে আমাদের চ্যানেলের যাবতীয় তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিকে বাজিয়ে রাখুন। ধন্যবাদ।